আমরা তো ইতিমধ্যে প্রথম চ্যাপ্টার শেষ করে ফেলেছি। তো আমরা আজকে দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব। তো দ্বিতীয় চ্যাপ্টার আজকে প্রথম ক্লাস। আমাদের আজকের আলোচনার বিষয় হবে তোমার আহ চাহিদা, চাহিদা নির্ধারক সমূহ, চাহিদা অপেক্ষক, চাহিদা বিধি, এরপর হচ্ছে তোমার চাহিদার সূচি, তারপর তোমার চাহিদা রেখা। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতে খেয়াল করো যে চাহিদা, চাহিদা বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণ অর্থে বলি যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, কিন্তু বাস্তবিক অর্থে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে আমরা অভাব বলবো, সেটা চাহিদা না। একজন ব্যক্তির চাহিদা হতে হলে অবশ্যই তোমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, সে অনুযায়ী সামর্থ্য থাকতে হবে, এবং তোমার অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। যদি এই তিনটি বিষয় যদি অন্তর্ভুক্ত থাকে, তাহলেই তোমার চাহিদা বলা হবে। তাহলে খেয়াল করো যে প্রথম হচ্ছে যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে যে সামর্থ্য থাকতে হবে। হ্যাঁ, ক্রয় করার জন্য তোমার সামর্থ্য থাকতে হবে, এবং ক্রয় করার অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। অর্থ ব্যয়ের ইচ্ছা, এই তিনটা যদি কোনো একটা দ্রব্যের প্রতি থাকে, তাহলে বোঝা যাবে যে তোমার চাহিদা আছে। আবার এমনিতেও বলতে পারি যে কোনো একটা দ্রব্যের একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট দামে যে পরিমাণ ক্রেতা ক্রয় করতে ইচ্ছুক, তাকে বলা হবে চাহিদা। আমরা যখন চাহিদা পড়বো তখন অবশ্যই নিজেকে একজন ক্রেতা ভাববো। যদি নিজেকে ক্রেতা ভাবি তাহলে চ্যাপ্টারটা খুব সহজ হবে। কারণ ক্রেতা বা ভোক্তা, হ্যাঁ, তার তার মূলত চাহিদা নির্ভর করবে তার ইচ্ছা, সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা, এই তিনটা বিষয়ের উপর। তো যাই হোক, এরপরে খেয়াল করো আমাদের দ্বিতীয় টপিক্সটা হচ্ছে, বা এখানে আরেকটু বলে রাখি, মনে করো যে কোনো একজন ব্যক্তি, তিনি কৃপণ, কিন্তু তার গাড়ি কেনার খুব ইচ্ছা। তাহলে তার ইচ্ছাটাকে আমরা চাহিদা বলবো না। কারণ তার ইচ্ছা আছে, সামর্থ্য আছে, কিন্তু অর্থ ব্যয় করার কোনো ইচ্ছা নাই। তাহলে সেটাকে আমরা চাহিদা বলবো না। কিংবা একজন ভিক্ষুকের গাড়ি কেনার ইচ্ছাকে কখনোই তোমার চাহিদা বলবো না, কারণ তার ইচ্ছা আছে, অর্থাৎ ইচ্ছাটা হচ্ছে তার অভাব। মানুষের কিন্তু অভাবের কোনো শেষ নাই। মানুষ কিন্তু তোমার ওই চাঁদও পেতে পেতে চায়, মানে ওই চাঁদে যেতে চায়, চাঁদটাও হাতে পেতে চায়। তাহলে খেয়াল করো বিষয়টা, যে সেইটা হচ্ছে ইচ্ছা, অভাব, কিন্তু তোমার সামর্থ্য বা আহ অর্থ ব্যয় করার ইচ্ছা তো পরের কথা। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ভিক্ষুকের গাড়ি কেনার যে ইচ্ছা, সেটাকে আমরা কখনোই চাহিদা বলবো না। এরপরে খেয়াল করো যে চাহিদার নির্ধারক সমূহ। চাহিদার নির্ধারক মানে কি? ইন্ডিকেটর ইংরেজিতে। অর্থাৎ চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে? চাহিদা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে তোমার, অর্থাৎ যে যে বিষয়ের উপর নির্ভর করবে ওই বিষয়গুলোই হইতেছে নির্ধারক সমূহ। যে যে বিষয় দ্বারা প্রভাবিত হবে, সেই সেই বিষয়গুলোই হবে তোমার নির্ধারক সমূহ। এখানে খেয়াল করো যে চাহিদা নির্ভর করে কোনো একটা দ্রব্যের দামের উপর। দামের উপর অবশ্যই চাহিদা নির্ভর করবে। তারপরে তোমার বলতে পারি যে ইনকামের উপর, অর্থাৎ আয়ের উপর তোমার চাহিদা নির্ভর করবে। তারপরে তোমার অভ্যাস, রুচি, তারপর হচ্ছে পছন্দ, এই সকল বিষয়ের উপর তোমার চাহিদা নির্ভর করবে। তারপরে তোমার বিকল্প দ্রব্যের দামের উপর তোমার চাহিদা নির্ভর করবে। মনে করো কোনো একটা দ্রব্য, গুড় এবং চিনি, এই দুটি দ্রব্য কিন্তু তোমার একটি আরেকটার বিকল্প। এখন গুড়ের দাম যদি বেড়ে যায়, তাহলে চিনির চাহিদা বেড়ে যাবে, কারণ গুড়ের দাম বেড়ে গেছে। আগে যে পরিমাণ ক্রেতা বা ভোক্তা গুড় ক্রয় করত বা ভোগ করত, এখন আর সেই
ক্রেতা বা ভোক্তা গুড় ক্রয় করবে না, কারণ হচ্ছে গুড়ের দাম বেড়ে গেছে, তারা এখন চিনি ক্রয় করবে। এজন্য বিকল্প দ্রব্যের দামের উপর চাহিদা নির্ভর করবে। আবার তোমার বিজ্ঞাপনের উপরও কিন্তু চাহিদা নির্ভর করে, কারণ বিজ্ঞাপন দেখে অনেকে ওই দ্রব্যের প্রতি আকৃষ্ট হয়, তখন ওই সব বিজ্ঞাপনের উপর চাহিদা নির্ভর করে। হ্যাঁ, আবার তোমার বলা যেতে পারে সামাজিক নিরাপত্তার উপর চাহিদা নির্ভর করবে। হুম। তারপরে তোমার আছে যেমন পারিপার্শ্বিক অবস্থার উপর। যেমন মনে করো যে তুমি কারো, আমরা অনেক সময় দেখি যে কারো হাতে যদি দামি মোবাইল বা ঘড়ি বা এমন কোনো কিছু আছে যেটা দেখে আমাদের খুব ভালো লাগে, মানে মনে হয় যে ওইটা যদি আমরা পেতাম তাহলে হয়তো ভালো লাগতো। তো এরকম পারিপার্শ্বিক অবস্থা দেখেও তোমার চাহিদা নির্ভর করে। এরকম বিভিন্ন বিষয়ের উপর তোমার চাহিদা নির্ভর করবে। তো যাই হোক, এই হচ্ছে এগুলা হইতেছে যে যে বিষয়ের উপর চাহিদা নির্ভর করবে, সেই সেই বিষয়গুলোই হবে চাহিদার নির্ধারক সমূহ। এরপরে টপিক হচ্ছে তোমার চাহিদা অপেক্ষক। চাহিদা অপেক্ষক বা ডিমান্ড ফাংশন। আমরা অপেক্ষকের সংজ্ঞা তো জানি, যে অপেক্ষক হচ্ছে যে স্বাধীন চালক এবং অধীন চালকের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক, তা যখন গাণিতিক ভাবে প্রকাশ করব তখন তাকে অপেক্ষক বলে। যেমন ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এখানে এক্স হচ্ছে স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে অধীন চলক। এই দুইটার উপর, দুইটার মধ্যে কি নির্ভরশীলতার সম্পর্ক আছে। তো এখন আমাদের খুঁজে বের করতে হবে এই যে চাহিদা অপেক্ষকে, যে চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে। চাহিদা যে যে বিষয়ের উপর নির্ভর করবে সেই সেই সব বিষয় এবং চাহিদা, এই দুইটির মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক, তা যখন গাণিতিক ভাবে প্রকাশ করব তখন তাকে চাহিদা অপেক্ষক বলে। অর্থাৎ অপেক্ষকের সংজ্ঞা যদি আমি জানি, এই যে স্বাধীন চলক ও অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ক, তাহলে যে কোনো অপেক্ষকেরই সংজ্ঞা আমরা দিতে পারবো। কারণ আমাদের খুঁজতে হবে যে ওখানে স্বাধীন চলক কোনটা, অধীন চলক কোনটা। আমরা জানি চাহিদা অপেক্ষকের স্বাধীন চলক হচ্ছে চাহিদার ইন্ডিকেটর গুলো, অর্থাৎ নির্ধারক সমূহ গুলো, ওগুলো হচ্ছে তোমার স্বাধীন। কারণ হচ্ছে ওই সকল বিষয়ের উপরে কি চাহিদা নির্ভর করবে। আর চাহিদার পরিমাণ বা চাহিদাটা হচ্ছে পরাধীন বা অধীন। তাহলে এই দুইটার মধ্যে যখন নির্ভরশীলতার সম্পর্ক, সেটাকে গাণিতিকভাবে প্রকাশ করলে আমরা চাহিদা অপেক্ষক বলবো। এখন এটাকে এই যেরকম ভাবে আমরা লিখতে পারি, যেমন মনে করো ডিমান্ড নির্ভর করে কিসের উপর, ডিমান্ড নির্ভর করে কোনো একটা দ্রব্যের দামের উপর। ধরো এক্স একটা দ্রব্য, সেই দ্রব্যের দামের উপর, তাহলে সেইটা। তারপর হচ্ছে ইনকামের উপর, একটু আগে দেখছি আমরা। আবার টেস্ট বা রুচি, হ্যাঁ, রুচির উপর। হ্যাবিট বা অভ্যাসের উপর। এরকম বিভিন্ন দ্রব্যের উপর তোমার কি নির্ভর করে, চাহিদা নির্ভর করে। তাহলে এগুলো হচ্ছে স্বাধীন চলক, এই স্বাধীন চলক গুলো। আর এদের এখানে অধীন চলক হচ্ছে ডি, এর মধ্যে যে নির্ভরশীলতা সম্পর্ক, এই যেরকম এরকম যে ফাংশন, এরকম যে গাণিতিক সম্পর্ক, এটাকেই আমরা চাহিদা অপেক্ষক বলবো। তবে সাধারণত আমরা চাহিদা অপেক্ষকের ক্ষেত্রে আমরা দামকে বিবেচনা করে থাকি। এত সব ইন্ডিকেটর নিয়ে কাজ করা পসিবল হবে না। এক্ষেত্রে তোমার আমরা শুধুমাত্র দামকে বিবেচনা করব, কারণ আমরা চাহিদা বিধি অনুসারে জানি যে চাহিদা দামের উপর নির্ভরশীল। এই জন্য আমরা সংক্ষেপে বলতে পারি টি ইকুয়াল টু ফাংশন অফ পি। এটা হইতেছে তোমার চাহিদা অপেক্ষক। এবং এখান থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারি, যে চাহিদার সমীকরণ, সমীকরণটা হবে এরকম, যে ডি ইকুয়াল টু ফাংশন অফ পি ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বিপি। এটা হলো তোমার চাহিদার সমীকরণ। হ্যাঁ, এবং ফাংশন উভয়ই। তো এরকম ফরম্যাট থাকবে চাহিদার সমীকরণ। এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো।
পরবর্তীতে এটা কাজে লাগবে। এ মাইনাস বিপি, বা ম্যাথমেটিক্সে আমরা এটা পড়েছি। তারপরে দেখো, অপেক্ষক গেল, বিধি, বিধির কথা চলে আসছে অলরেডি এখানে। চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড। চাহিদা দামের উপর নির্ভরশীল। এক্ষেত্রে অন্যান্য বিষয়, অর্থাৎ চাহিদা তো ইনকামের উপরও নির্ভরশীল, চাহিদা তোমার টেস্টের উপর নির্ভরশীল, বা অভ্যাসের উপর নির্ভরশীল, রুচি পছন্দ এগুলোর উপর নির্ভরশীল। কিন্তু এই সকল বিষয় আমাদের স্থির বিবেচনা করে শুধুমাত্র দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন যে হয়, দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ক হবে, সেটাকে বলা হবে তোমার চাহিদা বিধি। অর্থাৎ আমি সংক্ষেপে যদি বলি, তাহলে এরকম বলা যায় যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কে, অর্থাৎ ঋণাত্মক সম্পর্ককে বা ইনভার্স রিলেশনকে তোমার চাহিদা বিধি বলে। চাহিদা বিধি অনুসারে আমাদের চাহিদা রেখাটা হয় বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তো সেই রেখা যাওয়ার আগে আমরা একটা সূচির মাধ্যমে এই বিষয়টা একটু ব্যাখ্যা করব। খেয়াল করো, একটা কাল্পনিক সূচির মাধ্যমে আমরা ব্যাখ্যা করব। তো এখানে আমরা ধরে নেই, পি যেহেতু স্বাধীন, দাম যে কোনো কিছু আমরা ধরবো স্বাধীনভাবে, ওই পি এর উপর ডিমান্ড বা চাহিদা নির্ভর করবে। এখানে আমরা একটা সূচি তৈরি করব আমাদের নিজের মতো করে। আমরা ধরে নেই কোনো একটা দ্রব্যের দাম হচ্ছে 10 টাকা, তখন চাহিদার পরিমাণ আমরা ধরে নিলাম 50 টাকা। এখন দাম বেড়ে হলো তোমার, মনে করো 15 টাকা। দাম যদি বাড়ে, আমাদের বিধি অনুসারে আমরা জানি যে চাহিদা কি হবে, চাহিদা কমে যাবে। দাম বাড়ছে, চাহিদা, এখন চাহিদা কমবে, এখন ডাটা কত ধরবো আমরা? ডাটা আমরা এখানে যা খুশি তাই ধরতে পারবো। এখানে কমা দিয়ে হলো কথা, আমরা 49 ধরতে পারবো, 48, 40, এরকম নানান ডাটা ধরতে পারবো। এরকম ডাটা ধরবো যে ডাটাটা একটা ছন্দের মতো থাকবে। এখানে 10 থেকে 15 একটা ছন্দ আছে, 5 ব্যবধান। আমরা 50 থেকে কমে, চাহিদা কমে ধরলাম আমরা 40। এই যে দাম বাড়ছে, চাহিদা কমছে। হুম? দাম মনে করো যে আরো বাড়লো, এই চাহিদা আরো কমে এই হলো। দাম আরো বাড়লো, এই চাহিদা কমে এই হলো। 20 হলো। তো এভাবে তোমার দাম বাড়লে, এই যে দাম বাড়তেছে, চাহিদার পরিমাণও কি কমতেছে। উল্টো দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, দাম কমতেছে, এই যে চাহিদার পরিমাণ বাড়তেছে। এরকম বিধি অনুসারে আমরা যে আমাদের মনের মতো করে কাল্পনিক সূচি তৈরি করতে পারবো। কাল্পনিক সূচি তৈরি করতে পারবো। ধরো দাম হচ্ছে 1 টাকা, তাহলে চাহিদার পরিমাণ ধরো তোমার 30 একক। দাম বেড়ে হয়েছে 2, চাহিদার পরিমাণ কমে হয়েছে 30, দাম আরো বাড়ছে, চাহিদার পরিমাণ বাড়ছে। এভাবে তুমি কাল্পনিক ডাটা দিয়ে তুমি সূচি তৈরি করতে পারো। এখন আমাদের সর্বশেষ টপিকসটা হচ্ছে তোমার চাহিদা রেখা। তো চাহিদা রেখা, এটা আমরা এই চাহিদা সূচি থেকেও আমরা অঙ্কন করতে পারবো। খেয়াল করো, আমরা এই সূচি, আমরা এই সূচিটা নেই, এই সূচি থেকে আমরা একটা রেখা তৈরি করি। এখানে এই যে লম্ব অক্ষ, ভূমি অক্ষ, আমরা লম্ব অক্ষে দাম বিবেচনা করে থাকি। দাম হচ্ছে লম্ব অক্ষে, চাহিদা বা ডিমান্ড তোমার ভূমি অক্ষে। এখানে আমরা চাহিদার পরিমাণ লিখবো, চাহিদার পরিমাণ। আর এই হচ্ছে তোমার মূল বিন্দু। এখন এখানে দাম আমরা একটা নির্দিষ্ট দূরত্বে রেখে, 1, 2, এই নির্দিষ্ট দূরত্বে রাখবো 3। এখানেও 10, ঠিক অতটুকু দূরত্বে গিয়ে আমরা 20 লিখবো, অতটুকু দূরত্বে গিয়ে 30। এখন একের সাথে কত? একের সাথে হচ্ছে তোমার 30। একের সাথে, এই যে একের সাথে, এই যে 30, একের সাথে 30। এখানে বিন্দু দেব, বিন্দু একটা নাম দিয়ে দিই, এই বিন্দু। 2 এর সাথে হচ্ছে 20, এই 2 এর সাথে 20, এই বি বিন্দু দিলাম। এবং 3 এর সাথে 10, এই সি বিন্দু দিলাম। এই এ বি সি বিন্দুগুলা যোগ করি, এই বিন্দুর উপর দিয়ে রাখা যাবে
বিন্দুর বাহির দিয়ে কোনো রেখা যাওয়া যাবে না। এই ডি ডি প্রাইম, এটাই হলো তোমার চাহিদা রেখা, এটাই চাহিদা রেখা। এভাবে সূচি থেকেও আমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারি। আবার আমরা যদি সরাসরি চাহিদা রেখা নিয়ে প্রশ্ন আসে, তাহলে সরাসরি আমরা চাহিদা রেখা অঙ্কন করেও আমরা ব্যাখ্যা করতে পারি। এই হইতেছে চাহিদা রেখা, এভাবেও ব্যাখ্যা করতে পারি। এই যে প্রতীক আকার, ওই যে ওপি দাম, হ্যাঁ, তখন চাহিদার পরিমাণ ধরলাম ওকেও, দাম বেড়ে যখন ওপি ওয়ান হয় তখন চাহিদার পরিমাণ কমে ওকিউ ওয়ান হয়। এই যে দাম কমে যখন ওপি টু হয়, চাহিদার পরিমাণ বেড়ে তখন ওকিউ টু হয়। অর্থাৎ এই যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে এই যে চাহিদা বাড়ে। এই এই হইতেছে দাম ও চাহিদার মধ্যে এক ধরনের বিপরীত সম্পর্ক। এখন তোমাদের কি কোনো প্রশ্ন আছে কিনা? তোমরা আনমিউট করো। না স্যার, সহজই ছিল আজকে পড়া। হ্যাঁ স্যার। হ্যাঁ, সংক্ষেপে ছিল, আরো আলোচনা নিয়ে আসতাম যদি আরো ওরা ক্লাসে না স্যার, আসতো। বলছি সহজ ছিল, সহজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটাই তাহলে আজকে এই পর্যন্তই থাক আমাদের, ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু স্যার, আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালাম স্যার।